মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করায় বিএনপির সাংগঠনিক নেতৃত্ব ও সরকারের দায়িত্ব বণ্টনের একাধিক পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে 4 জনকে যুক্ত করা হয়েছে। এসব বিষয় নিয়ে কথা হবে আজকের প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আনোয়ার হোসেন, আমাদের দেখলাম সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটিতে নতুন করে রুহুল কবির রিজভী সহ 4 নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসলে যে স্থায়ী কমিটিটা কি আসলে, আর কারা এই কমিটির সদস্য হন? ধন্যবাদ আপনাকে। বিএনপির স্থায়ী কমিটি, জাতীয় স্থায়ী কমিটি যেটাকে বলা হয়, ওটা হচ্ছে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। মানে একটা দলের একটা দল তো অনেকগুলো পদ থাকে। এর মধ্যে ধরেন বিএনপির প্রায় 500 সেন্ট্রাল কমিটির মেম্বার, এর মধ্যে 19জনকে নিয়ে জাতীয় স্থায়ী কমিটি। ওই স্থায়ী কমিটিকে বলা হয় যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, এবং ওই জায়গাতেই আসলে মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওই জায়গা থেকেই হয়। এবং এই কমিটির প্রধান হচ্ছেন দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং মহাসচিব সহ অন্যরা। এটা মহাসচিব এর মধ্যে মানে পদাধিকার বলে এই কমিটির মেম্বার। সুতরাং 19 সদস্যের ওদের যে সংঘ আছে, গঠনতন্ত্র আছে, ওই গঠনতন্ত্রে 19 সদস্যের কমিটির কথা বলা আছে। তো এখন পর্যন্ত গতকালকে 4 জন যুক্ত হলেন, এর মাধ্যমে 16 জন হলেন। তো আরও তিনটা পদ ফাঁকা আছে, চাইলে আরও হয়তো 2-1 জন ঢুকাইতেও পারে। তো এটা হচ্ছে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। আচ্ছা, তো এদিকে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন, যেহেতু তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন। তো সেই জায়গায় মহাসচিবের পদটি ফাঁকা রয়েছে এই মুহূর্তে, এবং সেখানে একরকম আলোচনা আছে রুহুল কবির রিজভীকে নিয়ে, এবং যেহেতু তাকে স্থায়ী কমিটির সদস্য করা হলো, তো আপনার কাছে এই বিষয়ে কী তথ্য আছে? একটা জিনিস হচ্ছে, আপনি যদি দেখেন বিএনপির সর্বশেষ যে সম্মেলন হয়েছিল, নর্মালি একটা দলের নেতৃত্ব ঠিক হয় সম্মেলনের মাধ্যমে, জাতীয় সম্মেলনের মাধ্যমে। বিএনপির যে সর্বশেষ সম্মেলনটা হয়েছিল যে 2016 সালে, তার মানে এখন থেকে 1 দশক আগে। নর্মালি এটা তাদের এই কমিটিটা হচ্ছে 3 বছর মেয়াদি, 3 বছর পর পর নর্মালি হয়, সম্মেলন হয়। যদিও বিএনপি দীর্ঘদিন বিরোধী দলে ছিল এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালানো উপর নানান ধরনের প্রেশার ছিল, চাপ ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। সুতরাং তারা সেভাবে এর মধ্যে সম্মেলনটা করতে পারে নাই। তো আমরা ধারণা করি যে এখন বিএনপি ক্ষমতায় আছে, তারা একটা ভালো অবস্থানে আছে, দল হিসেবে সরকারের মধ্যে আছে। এই সময়টায় হয়তো নতুন করে তারা সম্মেলন করবেন। তো নর্মালি সম্মেলনের আগে যেহেতু আপনার সম্মেলন হচ্ছে না, সেই ক্ষেত্রে হয়তো একজন ভারপ্রাপ্ত কাউকে দিয়ে কাজটা চালানো হবে। যেমন আপনি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দীর্ঘদিন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে ছিলেন, পরে তাকে এই সম্মেলনের মাধ্যমে মহাসচিবের পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়েছে। এই ক্ষেত্রে এবার ধরেন সম্মেলন হওয়ার আগ পর্যন্ত হয়তো রুহুল কবির রিজভী, যিনি আসলে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, সিরিয়ালি উনি মানে প্রথম, মানে মহাসচিবের পরেই ওনার অবস্থান। সেক্ষেত্রে মহাসচিব যেহেতু দলের থেকে মানে পদত্যাগ করেছেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তার উপর দায়িত্বটা বর্তায়। এবং আমরা যতটুকু জেনেছি যে বিএনপির ভিতরে যে আলোচনা, সেটা হলো যে সম্মেলন হওয়ার আগে পূর্ণাঙ্গ একজন মহাসচিব নিয়োগ করার আগে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে রুহুল কবির রিজভী আহমেদ দায়িত্ব পালন করতে পারেন। এরপরেও সম্মেলন হলে সম্মেলনের মাধ্যমে হয়তো নতুন কাউকে বেছে নেওয়া হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে তার মন্ত্রিত্বের যে পদ সেটিও ফাঁকা হবে, এবং সেই সঙ্গে সংসদ সদস্য পদটিও ফাঁকা হবে। সেটি নিয়ে আসলে দলের ভাবনা কি? মন্ত্রিত্ব থেকে তিনি এখনো পদত্যাগ করেন নাই, তবে প্র্যাকটিসটা হচ্ছে উনি হয়তো পদত্যাগ করবেন। করলে সেই ক্ষেত্রে দলের মহাসচিবের পদ ছেড়েছেন, দলের স্থায়ী কমিটির পদ ছেড়েছেন। নর্মালি আপনার যখন উনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, ওত নেওয়ার পর তখন আসলে সংসদ সচিবালয় তার আসনটা শূন্য করবে, এটা স্পষ্ট বলা আছে সংবিধানে। আর বাকিগুলা দলের পদ বা মন্ত্রিসভার সদস্য পদ ওই স্পষ্ট বলা নাই, তবে প্র্যাকটিসটা হলো এই পদগুলোতে থাকে না। তিনি দলের ঊর্ধ্বে চলে যান, সরকারের ঊর্ধ্বে চলে যান, সেক্ষেত্রে সরকারে থাকা তার সুযোগ নাই, উনি হয়তো ছেড়ে দেবেন। সেই ক্ষেত্রে আপনার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়টা ফাঁকা হবে। তো এর মধ্যে নানান ধরনের আলোচনা আছে। আপনার এই জায়গায় একজন প্রতিমন্ত্রী আছে, তারপর এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার কথাও আলোচনায় আছে যে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
তো সেটা এখনো মানে বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্ট কোনো সিগন্যাল দেয় নাই, তবে আলোচনা এটা আছে এর ভিতরে। তো হয়তো দুই চার দিনের মধ্যে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। কাউকে না কাউকে তো দায়িত্ব দিতেই হবে, একটা বড় মন্ত্রণালয়। সেই ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদের নামে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, এবং সালাউদ্দিন আহমেদকে যদি দেওয়া হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁকা হয়ে যাবে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাকে দেওয়া হবে? সেখানেও নানান নাম আসছে, এর মধ্যে শহীদুদ্দিন চৌধুরী এনি, যিনি এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তারপর ধরেন পানি সম্পদ মন্ত্রণালয় ফাঁকা হবে, সেই জায়গায় আরেকজনকে দিতে হবে। সেই জন্য মানে একটা ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ বা এই পদ থেকে সরে যাওয়ার গেলে যে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, এটা অনেকগুলো জায়গায় ইফেক্ট করবে। সেই ক্ষেত্রে সরকারেরও 6 মাসের পূর্তির একটা হয়ে যাচ্ছে আগামীকালকেই সরকারের 6 মাস পূর্তি হয়ে যাবে। তো আমাদের দলের ভিতরে, সরকারের ভিতরে নানান জায়গায় একটা আলোচনা আছে যে 6 মাস পূর্তিতে আরও নতুন কাউকে যুক্ত করা, এবং যারা যে দায়িত্বে আছেন দায়িত্ব কিছু পুনর্বন্টন করা এমনিতেই করা লাগবে, কারণ মির্জা ফখরুলের জায়গা পূরণ করতে গেলে অনেকগুলো জায়গায় নড়চড় হবে। এই ফাঁকে দিয়ে আরও কিছু হয়তো নড়চড় হবে, এই আলোচনাটা আছে, এবং সেটা হয়তো 1 সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আপনি যেমনটি বলছিলেন যে সরকারের 6 মাস পূর্তিতে মন্ত্রিপরিষদে পরিবর্তনের একটা গুঞ্জন রয়েছে, তো সেখানে কাদেরকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে বা সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, আমরা একটা জিনিস আমি আপনাকে বলি যে একটা সরকারের ভিতরে 6 মাস হয়েছে, সরকারের ভিতরে কোনো চেঞ্জ আনতে হলে কোনো উপলক্ষ আসলে প্রয়োজন হয়। উপলক্ষ ছাড়া আসলে এটা হয় না। এইবার যেহেতু উপলক্ষটা এসছে যে একটা পদ ফাঁকা হচ্ছে, এটার কারণে আরও কতগুলো পদের ফাঁকা হবে। এই সুযোগে আমরা এরকম একটা আলোচনা আপনার বিএনপির নেতাদের মধ্যে, সরকারের বিভিন্ন লোকের মধ্যে গুঞ্জন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের আলোচনা আসছে যে অন্তত 4-5 জন লোককে নতুন করে ইনক্লুড করা। তা যারা আগে মন্ত্রিসভায় ছিলেন না, এরকম 4-5 জনকে আনা। এদের মধ্যে বেশ কয়েকজনের নামও আপনার এসছে ইয়ার মধ্যে আলোচনায়। তবে এটা কনফার্ম না আসলে কারা আসছেন কি না। তবে আমরা এইটুকু জেনেছি যে অনেকেরই মানে যেসব দরকার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আগে যে ধরনের প্রসিডিওর দরকার, এরকম 5-7 জনের ব্যাপারে সরকারের বিভিন্ন পক্ষ থেকে সেই প্রসেসগুলো করা হয়েছে। তো সুতরাং আমরা বলতে পারি যে 4-5 জন হয়তো নতুন যুক্ত হবে। আর বাকিদের ক্ষেত্রে হয়তো কারো দায়িত্ব এক মন্ত্রণালয় ছিল, অন্য মন্ত্রণালয়ে বা কেউ 3টা মন্ত্রণালয় ছিলেন, তাকে 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে 8টা মন্ত্রণালয় অন্য কাউকে দায়িত্ব দেয়। এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টের একটা আলোচনা শোনা যাচ্ছে। এবং মন্ত্রিসভা, আপনি জানবেন যে মন্ত্রিসভার বিষয়টা একান্তই প্রধানমন্ত্রীর মানে এখতিয়ার। প্রধানমন্ত্রী যখন চাইবেন, প্রধানমন্ত্রী চাইলেই আসলে মন্ত্রিসভার মানে পরিবর্তন সম্ভব। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিশ্চয়ই এটা নিয়ে কাজ করছেন, এবং তার ঘনিষ্ঠজনদের মধ্যে এরকম আলোচনা আছে যে এটা রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরপরই হয়ে যেতে পারে। আনোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম বিএনপির সাংগঠনিক নেতৃত্ব এবং সরকারের বিভিন্ন দায়িত্ব বন্টনের ক্ষেত্রে পরিবর্তনের যে আলোচনা হচ্ছে সেই বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।